সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের তথ্য ক্লাস শুরু করছি। তথ্য ক্লাসের প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্প জীবন এবং রবীন্দ্রনাথ ঠাকুর কে এবং তার শিল্পকর্ম, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? স্যার এই শীটটা কি বের করতে হবে না? হ্যাঁ, এই শীটটা কি বের করতে হবে না স্যার? বুঝি নাই। বললাম এই শীটটা কি বের করতে হবে না স্যার? এত অ্যাডভান্স হলে হবে না তো। ক্লাস শুরুর আগে যদি সবকিছু বলে দিই তাহলে শেষে কি বলবো? জি 1900 বাংলার নবজাগরণে জুয়ার সাঁকো, এই যে একবারে কারেকশন করে দেবো, এই জন্য আজকে ওয়ার্ড ফাইল ধরেছি। জুয়া সাঁকো ঠাকুর পরিবারের অবদান যে কতখানি এটা সকলেরই জানা। যার স্যার কারণে একটু সাউন্ড কম পাচ্ছে স্যার। ফোনের ভলিউম বাড়ান। যার স্যার কারণে ফুল দিয়েছে। আমল থেকেই প্রায় সমস্ত 19 শতক জুড়ে এই একটু কম মনে হচ্ছে স্যার আজকে স্যার। সাহিত্য ও সঙ্গীতের সাথে নানাভাবে কলা স্যার আমাদের ভলিউম বাড়ানো আপনার সমস্যা। আমার এখানে সমস্যা। জি স্যার, কম শোনা যাচ্ছে, আমাদের একদম ভলিউম পুরো বাড়ানো। স্যার আমাদের ফুল দেয়া ভলিউম, আপনার কথা আজকে একটু কম শুনতে পাচ্ছি। আস্তে আস্তে শুনতে পারবেন। গরমে মনে হয় ফ্যান জোরে চালাচ্ছেন ভাইয়া, ওই জন্য শোনা যাচ্ছে না। দেখেন কত কম বলি, অনেক পড়া। সাহিত্য সঙ্গীত হিসেবে নানাভাবে কলা শিল্পের পৃষ্ঠপোষকতা করেছিলেন। এই পরিবারের ছেলে শিল্পাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর শিল্প জগতের এক উজ্জ্বল নক্ষত্র। এই শিল্পগুরুকে ভারতীয় চিত্রশিল্পের জনক বলা হয়। এরপরে আমরা জন্ম পরিচয়, শিল্পের এই সাধক, এখান থেকে এই পয়েন্টটা আমরা এর সাথে যুক্ত করে দেব, এখানে যুক্ত করে দেব। জন্ম, শিল্প শিক্ষা ছোট করে দিলাম। শিল্পের এই সাধক রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1871 সালে 7 আগস্ট জন্মগ্রহণ করেন। এত কিছু দরকার নেই। 1871 সালে জন্মগ্রহণ করেন, এইটুক দিলে হবে। তার পিতার নাম গুণেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সৌদামিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার কাকা। তারপরে এখান থেকে এগুলো সব বাদ। স্যার ওই কাকা পর্যন্ত এই যে আমি বাদ দিয়ে দিয়েছি। ছোটবেলা থেকে অতি সহজ ভাষায় মুখে মুখে গল্প বলার অদ্ভুত ক্ষমতা অধিকারী ছিলেন তিনি। তার জীবনে কথা দিয়ে শুরু হয় ছবি আঁকা। শকুন্তলা, রাজকাহিনী, ক্ষীরের পুতুল, ভূত প্রেত নির্দেশ ইত্যাদি তার অনবদ্য কথা চিত্র। চিত্রশিল্পী ও সাহিত্যিক দুই প্রতিভার রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর মূলত 20 বছর বয়সে 1890 সালে চিত্রকলা অঙ্গনে সড়কযাত্রা শুরু করেন। প্রথম জীবনে তিনি সংস্কৃত বিষয়ে পড়াশোনা করেছিলেন। শিল্পী জীবনে প্রথম চর্চা শুরু করেন তিনি ইতালীয় শিল্পী গ্লার্ডি ও ইংরেজ শিক্ষক চার্লস পামার এর কাছে। এ সময় তিনি পেন্সিল, কালি কলম, প্যাস্টেল এবং কিছু তেল রঙের চর্চা করেন। 1893 থেকে 1895 সাল, মাত্র 2 বছরে তিনি ইউরোপীয় চিত্রাঙ্কন পদ্ধতি প্রায় আয়ত্ত করেছিলেন। তার এই শিক্ষকদের কাছে তিনি কোনো নতুনত্ব খুঁজে পাননি, কেননা তারাও তৎকালীন আর্ট স্কুলগুলোর মতো চোখের দেখার বস্তুর নিখুঁত সাদৃশ্য রচনার বাঁধা ধরা নিয়মেই প্রাধান্য দিত। মানে তারাই একাডেমিক ভাবে অঙ্কন করতো, স্বাধীনভাবে অঙ্কন করতেন। তাই তার ভালো লাগেনি। তবে নিজের মতো করে স্বাধীন চিত্র রচনার প্রবল ইচ্ছায় তাকে আজকের রবীন্দ্রনাথ ঠাকুর করে তুলেছিল।
আর এই পথ চলার জন্য তাকে প্রথম উৎসাহিত করেছিলেন তার কাকা প্রবাদ প্রতিম রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর আর থামেননি তার শিল্প সাধনা থেকে। 1930 সাল পর্যন্ত টানা 35 বছর চিত্রাঙ্কন করে সমৃদ্ধ করেছেন ভারতীয় চিত্রকলার ভান্ডার। এরপর শ্রেণীবিভাগ, কিসের শ্রেণীবিভাগ? তার শিল্পকলা শ্রেণীবিভাগ। এখানে এটা না দিয়ে এটা দিতে পারে। বিষয় অনুসারে তার চিত্রকলাকে নিম্নলিখিত কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। আখ্যানমূলক, নিসর্গ বা দৃশ্যচিত্র, প্রতিকৃতি, ইতিহাসমূলক, পশু পাখির চিত্র। ঠিক আছে, এরপরে এখানে এই পয়েন্টগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। আখ্যানমূলক, এই ধারার চিত্রগুলোর মধ্যে অভিসার, কৃষ্ণলীলা, বুদ্ধ চরিত্র ইত্যাদি। ঠিক আছে, এরকম ইত্যাদি দিলেই হবে। এতগুলো যদি নাম মনে না থাকে 3টা দিবেন, 3টা শিল্পকর্মের নাম দিয়ে ইত্যাদি দিয়ে দেবেন। আমি কেটে দিই। ছোট ছোট করেন, ছোট করে দিবেন একদম। এবার এই শিল্পকর্মের বৈশিষ্ট্যগুলো কেমন? এই চিত্রগুলো বেশিরভাগই তিনি জল রঙে ওয়াশ পদ্ধতিতে এঁকেছিলেন। উল্লেখ্য যে তিনি 1900, এখানে বৈশিষ্ট্য দেওয়ার দরকার নেই, এখান থেকে এটা টেনে ওর সাথে যুক্ত করে দেন, মানে আখ্যানমূলকের বর্ণনা এটাই। এই চিত্রগুলো বেশিরভাগই তিনি জল রঙে ওয়াশ পদ্ধতিতে এঁকেছিলেন। উল্লেখ্য যে তিনি 1909 সালে তাইকুয়ান ও হাসিদা নামক দুজন জাপানি চিত্রশিল্পীর কাছে ওয়াশ পদ্ধতি সম্পর্কে ধারণা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি এর প্রয়োগ পদ্ধতি নিজেই উদ্ভাবন করেছিলেন। এখান থেকে একটা প্রশ্ন আমি লিখে রাখি, এটা আপনাদের প্রশ্নটার উত্তর রেডি করতে হবে, যে ওয়াশ পদ্ধতিতে জাপানিদের অবদান। পদ্ধতিতে জাপানি শিল্পকলা আছে না, জাপানিদের অবদান তুলে ধরো, এটা আমি নোট করে রাখলাম, এই প্রশ্নটা রেডি করতে হবে। এরপর দেখেন পরবর্তীতে এর প্রয়োগ পদ্ধতি নিজেই উদ্ভাবন করেছিলেন। তার এই চিত্রগুলো ড্রয়িং ও পরিপ্রেক্ষিত ছিল ইউরোপীয় প্রভাব যুক্ত। তার ড্রয়িং অত্যন্ত নমনীয়, পরিশীলিত ও ছন্দময় ছিল। শুক্লা ভাষার চিত্রটির কথা বলা যায়, এতে তার পূর্বের শৈলীর দুর্বলতা তিনি নিজেই উল্লেখ করেছেন। তার নিজেরই মনে হয়েছিল যেন শীতের রাতে মেম সাহেবকে শাড়ি পরিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই ধারা চিত্রের মধ্যে কসদেবযানী শিল্পীর একটি বিখ্যাত চিত্র। এটি প্রস্তর খণ্ডের উপর ফ্রেস্কো পদ্ধতিতে আঁকা। এর ড্রয়িং পূর্বের তুলনায় অনেক বেশি সচ্ছল ও পরিণত ছিল। এরপরে দৃশ্য, নিসর্গ বা দৃশ্যচিত্র, এক কথায় নিসর্গ চিত্র। নিসর্গ মানে কি? দৃশ্যচিত্র, প্রাকৃতিক যে দৃশ্যচিত্র, এই দৃশ্যচিত্রগুলাই। শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর মতো ধারাবাহিক বর্ণনামূলক চিত্র বেশি আগ্রহী ছিলেন। তার দৃশ্য চিত্রের সংখ্যা সেই তুলনায় কম ছিল। তার বিখ্যাত নিসর্গ চিত্রের মধ্যে মুঙ্গের, মুসৌরি, দার্জিলিং, পুরী, রাঁচি, দেওঘর, সাজাদপুর চিত্রমালা ছিল বিখ্যাত। এই প্রথম থেকে এই দুইটা মুছে দিলাম, সহজ গুলো দিয়ে দিলাম, বৈশিষ্ট্য নিসর্গ চিত্র না দিলে কি সমস্যা? একটু ভাষা চেঞ্জ করে লেখেন, নাম্বার যদি বেশি। স্যার আপনার কথা খুব আস্তে আসতেছে। ওরে আল্লাহ, এত জোরে কথা বলছে তাও আস্তে আস্তে। তিনি নিসর্গ চিত্র আঁকতেন কোনো স্থান পরিদর্শনের পর বাড়িতে বসে। সুতরাং এ সকল চিত্রে বাস্তবতার পরিবর্তে তার নিজস্ব ধারণা বা নিজস্ব ধারণা ফুটে উঠেছে বেশি। তার বেশিরভাগ নিসর্গ চিত্র ছিল ভ্রমণ স্মৃতি নির্ভর। বাংলাদেশের নানা স্থানের চিত্র, পদ্মার দৃশ্য চিত্রগুলো ছিল সফল পরিপ্রেক্ষিতের ব্যবহারে প্রাণবন্ত। এই চিত্রকলাগুলোর মধ্যে নৌবিহার, বর্ষা চিত্র, পল্লী সাঁকো ছিল প্রধান। এরপর প্রতিকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিকৃতি অঙ্কনে
দক্ষতা রেখেছেন। তিনি প্যাস্টেল ও জল রঙের প্রতিকৃতি অঙ্কন করেছেন। এছাড়া তার অভিনেতা ও মুখোশ দুটো শিল্পকর্ম। সাউন্ড বন্ধ রাখেন। অভিনেতা ও মুখোশ চিত্রমালা প্রতিকৃতি চিত্রের বিশেষ উদাহরণ। বৈশিষ্ট্য তুলে দেবেন। প্যাস্টেলে আঁকা রবীন্দ্রনাথ কমাদি, যমুনা বসু ইত্যাদি প্রতিকৃতি চিত্রে ইউরোপীয় বাস্তবায়ন ধারা দেখা যায়। এই রাশেদুল, আপনার ফোন মাইক্রোফোন মিউট করে রাখেন। স্যার আমার এখন মিউট করা ছিল স্যার, এটা অন্য কারণে। আরে আইডি কার্ড রিয়েলমি 5 ঠিক আছে, নাই মনে হচ্ছে। চিত্রগুলো ড্রয়িং এর দক্ষতা, রং ব্যবহারের কুশলতা প্রমাণ করে তিনি প্রতিকৃতি অঙ্কনেও অসামান্য দক্ষ ছিলেন। মুখোশ চিত্রমালায় তিনি একটি চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন। চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরে তিনি শরীরে মজার অভিব্যক্তি দিয়েছিলেন সকল চিত্রে। এতে তার শরীর সংস্থান ও অভিব্যক্তি জ্ঞানের পরিচয় মেলে। অভিনেতা চিত্রেও তিনি ছিলেন সচ্ছল, কারণ ঠাকুরবাড়ির নাট্যচর্চায় তিনি মেকআপ ও অভিনয়ে অংশগ্রহণ করতেন। এক্ষেত্রে জল রঙই ছিল তার প্রধান মাধ্যম। শুক্লাভিসার থেকে তেল রঙের যাত্রা শুরু হলেও শাহজাহানের মৃত্যু চিত্রটি ছাড়া তিনি অন্য কোনো তেল রং চিত্রে এঁকেছিলেন কিনা জানা যায়নি। এরপর ইতিহাসমূলক। এ সকল চিত্রে মুঘল চরিত্র, বৌদ্ধ চরিত্রমূলক চিত্রই ছিল প্রধান। তার এ ধরনের চিত্রের মধ্যে তাজের স্বপ্ন, আলমগীর, দারাজ ছিন্ন মুন্ডু, শাহজাহানের মৃত্যু, তাজ নির্মাণ ছিল প্রধান। এই সময়কালে এই চিত্রগুলো বিশেষ আলোড়ন তুলেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের তাজের স্বপ্ন চিত্রটি সম্পর্কে নিবেদিতা লিখেছিলেন, একটু বাদে চাঁদ অস্ত যাবে, পৃথিবী লুপ্ত হবে অন্ধকারের রহস্যে, তখন ঘুমানোর জলধারা পেরিয়ে গিয়ে বাচ্চা নতজানু হয়ে সেই সমাধিতে চুম্বন করবেন। তার চিত্রে মিলনের চেয়ে বিরহ ছিল বেশি, যেমন অমর খয়ামের চিত্রাবলী, একাকী মুঘল অন্তপুরিকা ও শাহজাহানের চিত্রাবলীতে বিধবা মাতা ছিল বিরহ কাতর মাতা পুত্র চিত্রটিতে। এখানে কয়েকটা চিত্রকর্মের নাম বলা হয়েছে ইতিহাসমূলক। মাতা পুত্র, একাকী মুঘল অন্তপুরিকা, শাহজাহানের চিত্রাবলী, এই তিনটা নাম দেওয়া হয়েছে। এরপর পশু পাখির চিত্রমালা। রবীন্দ্রনাথ ঠাকুরের পশু পাখির চিত্রমালার স্থান পেয়েছে নানা জাতের পশু পাখি। তার অসাধারণ একটি চিত্র স্যার কিছু শুনতে পাই না তো। এ চিত্রে রূপক হিসাবে একটি উট এসেছে। দিন শেষে মরুভূমিতে এই উটের করুণ মৃত্যু অন্য কিছু ইঙ্গিত বহছিল। ভারবাহী পশুর অন্তবেদনা ছিল এই চিত্রের অনুপ্রেরণা। আবার ছাগলের পিঠে বাদর ছবিটিতে তিনি কিছুটা কৌতুকের আশ্রয় নিয়েছেন। তার আঁকা ময়ূরের চিত্রগুলিতে ছিল ময়ূরের সৌন্দর্যের জয়গান, পাশাপাশি নিঃসঙ্গ ময়ূর চিত্রটি বিরহ ও নিঃসঙ্গতার প্রতীক হয়ে আছে। তার পায়রার চিত্রগুলিতে বিভিন্ন জাতের পায়রার গঠন ভঙ্গি প্রাধান্য পেয়েছে। তার অঙ্কিত নির্বাসিত যক্ষ চিত্রটি বিরহী অন্তরের সুন্দর অভিব্যক্তি। উপরোক্ত পদ্মের বাইরেও তিনি স্বাধীনভাবে কিছু চিত্র অঙ্কন করেন, যার মধ্যে উর্দু আকাশে সিদ্ধ দম্পতি একটি উল্লেখযোগ্য চিত্র। এই চিত্রে নারী মূর্তিটির অবয়বে ও সর্বদেহে শিল্পী অপূর্ব কমনীয়তা ও লালিতা সৃষ্টি করেছেন। পুরুষের দেহের ভাব ছিল প্রশান্ত স্বর্গীয়। পশ্চিম দেশীয় শিল্পরীতিতে আলো ছায়া প্রধান, একটি রেখার অস্তিত্ব গৌণ।
অপরদিকে ভারতীয় শিল্পরেখা প্রধান আলোছায়ার ভূমিকা গৌণ, কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রে যেমন আলোছায়ার যথাযথ প্রয়োগ করেছেন, তেমনি রেখাও করেছেন ছন্দময় ও যথাযথ। লতা, বিভিন্ন বৈচিত্র্যময় গাছের কাণ্ড, শেকড়, পেড়ে, টিনের পাত, সুপারির খোসা, কাগজ প্রভৃতি বস্তুর অনুপুঙ্খ সংযোগ করে তিনি শেষ বয়সে গড়ে তোলেন এক অন্য জগৎ, যার নাম দিয়েছিলেন তিনি কাটম কুটুম। কাটম কুটুম শিল্পকর্মের মধ্যে ক্ষুধা, নর্তকী, মা ও ছেলে, বাউল, পল্লীবুধো, দুই সাথী, বাদ্যকার, নর্তক, বিড়াল, প্রজাপতি ইত্যাদি ছিল প্রধান। ছবি আঁকা ও ভাস্কর্যের পাশাপাশি তিনি সাহিত্য চর্চায় ছিলেন প্রতিভাবান। অবনীন্দ্রনাথ ঠাকুর রবি বর্মার পথ ধরে শিল্পাঙ্গনে প্রবেশ করলেও তাদের চিত্রকর্মে বেশ কিছু পার্থক্য ছিল, এইটুকু বাদ দিয়ে দিলাম। উনি 1895 সালে শিল্পী রূপে যাত্রা শুরু করে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রায় অর্ধ শতাব্দী পর্যন্ত প্রভাব বজায় রেখেছিলেন। তিনি ছিলেন প্রাচীন শিল্পের ও আধুনিক শিল্পের মধ্যবর্তী একটি সেতুবন্ধন। সাহিত্য নির্ভরতার কারণে তিনি অজন্তা থেকে রবি বর্মা পর্যন্ত চিত্রশিল্পের বাহক ছিলেন। সেই সাথে দেশি বিদেশি চিত্রগুণ আত্মীকরণ করে তার চিত্র হয়েছিল আধুনিক গুণে সমৃদ্ধ। তিনি ভারত সরকার কর্তৃক CIE পদবিতে ভূষিত হয়েছিলেন। 1951 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর পথ চলা থেমে যায়, মানে মারা যায়, এটাই। আলোচনা তো শুনলেন, যত মানে শর্টকাট করা যায়। কারণ আপনারা বড় দেখে ভয় পাচ্ছেন, এই জন্য শর্টকাট করে দিলাম। এখানে এই পয়েন্ট গুলো দেওয়ার দরকার নেই, এই যে নিচে আলোচনা করছি বিষয় অনুসারে এটাই হবে, এগুলো দেওয়ার দরকার নেই। আর পোকা ডাকে কোন জায়গায়? কি স্যার পোকা ডাকে, পোকার শব্দ পাই কোন জায়গায়? এই যে কার, এই যে রিয়েলমি 5i, এটা কার ফোন? পোকা থাকছে না, মনে হয় ভাত খাচ্ছে মনে হয় স্যার। রিয়েলমি 5i, এটা কার নাম্বার, মানে কার এটা? রিয়েলমি 5i, এই যে কথা বলছিলেন। তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কারো কোনো প্রশ্ন আশা করি নাই, এটার হিসাব ক্লোজ। এরপর আমরা আর একটা প্রশ্ন পাবো। স্যার এই প্রশ্নের তো আগে দিছিলেন, গোছালো ছিল না। স্যার কিছু টিকা দিয়েন স্যার, কিছু টিকা। না, টিকা দেবো না। স্যার ওগুলা দিতে পারলে একটু ঠিক আছে। ছোট ছোট হয়তো পড়তে সুবিধা হয়। কিউবিজম শিল্প আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এরপর প্রশ্ন হলো কিউবিজম শিল্প আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এখানে প্রশ্ন আসতে পারে কিউবিজম কি, ঠিক আছে? আপনারা তো প্রশ্ন ছোট ছোট করেন, প্রশ্ন ছোট করেই দিচ্ছি। কিউবিজম কি এখানে ওই আলোচনার মধ্যে ছিল, কিন্তু
এটা শর্টকাট করার কারণে এর মধ্যে এটা আটানো সম্ভব হয়নি। কিউবিজম হলো একটা শিল্প আন্দোলন, হ্যাঁ, বহুশত বিষয় নিয়ে শিল্পকলা রক্ষার আন্দোলন, আধুনিক শিল্প আন্দোলন বলা হয়। এটাকে এটাকে আমরা কি বলতে পারি? আধুনিক শিল্প আন্দোলনও বলতে পারি। স্যার স্যার ক্যামেরাটা একটু অন করেন স্যার, দেখি। এখন দেখা যাইতেছে। এটা আমি তো স্যার কিউবিজম হচ্ছে হলো আধুনিক শিল্প আন্দোলন, এটা হলো শিল্পকলা রক্ষার আন্দোলন। ঠিক আছে, এটা শিল্পকলা রক্ষার আন্দোলন। সাধারণ ভিত্তি বিবেচনা থেকে আমরা সহজে এখানে বুদ্ধি হবে। Wait. সাধারণ বুদ্ধি বিবেচনা থেকে আমরা সহজে অনুমান করতে পারি যে ভারত ও ইউরোপ যেহেতু দুটি স্বতন্ত্র স্থান, সেহেতু এদের শিল্পকলার মধ্যে একটা স্বতন্ত্রতা থাকবেই। বলতে পারি ভারতীয় ছবি প্রায় একই ধরনের স্বতন্ত্র হলেও তার মধ্যে একটা ভাব লক্ষ্য করা যায়। ইউরোপ তথা সর্বত্র কিউবিজম মতবাদ হিসাবে শিল্পীদের কাছে আধুনিক পর্বে বিশেষ এক তাৎপর্য বহন করে নেয়। সমাজে অনেক শিক্ষিত মানুষের কাছে কিউবিজম একটি বহুশত বিষয়। তাহলে কিউবিজম কি, এই উপরে ভূমিকা লিখলেই কিন্তু কিউবিজম চলে আসছে। আধুনিক শিল্প আন্দোলনে এই বিশেষ নান্দনিক মতবাদটি খুব উল্লেখযোগ্য দখল করে আছে। এগুলো তো এই শীটে তো এগুলো দেখি না স্যার। ইমপ্রেসনিজম আইছে, স্যার কিউবিজম আসে স্যার। বুঝি নাই? ইমপ্রেশনিজম আসছে স্যার। কিউবিজম আপনি যেগুলো বলতেছেন এগুলোর সাথে তো এটা মিলে না স্যার। ইমপ্রেশনিজম এটা স্যার 4 নাম্বার। বুঝি নাই? ইমপ্রেশনিজম এটা স্যার। আপনি যেটা স্ক্রিন শেয়ার করছেন এটা স্যার ইমপ্রেশনিজম। কিউবিজম আসে নাই স্যার, অন্য একটা প্রশ্ন আসছে। অন্য শেয়ার করছেন স্যার। না গো না, কিউবিজমে শেয়ার করছি, কিন্তু আপনাদের ওখানে এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। নেটের সমস্যার কারণে দেরি হচ্ছে যাইতে। আমার এখানে আজকে মনে হয় নেটের সমস্যা হচ্ছে। একটু ভিডিওটা দেখবেন যখন রেকর্ড দেবো, রেকর্ড দেওয়ার পর এটা দেখবেন। তাহলে কিউবিজম কি এ সম্পর্কে আপনি কিন্তু এই ভূমিকা লিখলেই হবে। কিউবিজম হলো আধুনিক একটি শিল্প আন্দোলন। এখানে আপনি এটাও লিখতে পারেন, ইউরোপ তথা সর্বত্র কিউবিজম মতবাদ হিসাবে শিল্পীদের কাছে আধুনিক পর্বে বিশেষ এক তাৎপর্য বহন করে এনেছে। কিউবিজম কিউবিজম ইউরোপ তথা সর্বত্র কিউবিজম মতবাদ হিসাবে শিল্পীদের কাছে, বা এটাও লিখতে পারেন যেটি ইউরোপ তথা সর্বত্র কিউবিজম মতবাদ হিসাবে শিল্পীদের কাছে আধুনিক পর্বে বিশেষ এক তাৎপর্য বহন করে এনেছে। সমাজে অনেক শিক্ষিত মানুষের কাছে যেটি একটি বহুশত বিষয়, যেটি আধুনিক শিল্প আন্দোলন হিসাবেও খুব পরিচিত, সেটি হলো কিউবিজম বা আধুনিক শিল্প আন্দোলন। কিউবিজম হলো একটা আধুনিক শিল্প আন্দোলন যেটি শিল্পকলা রক্ষার আন্দোলন নামেও পরিচিত। এরপরে আমরা আলোচনা করছি কিউবিজমের শিল্পী ও তাদের উল্লেখযোগ্য শিল্পকর্ম নিয়ে। কিউবিজমের শিল্পীকে পাবলো পিকাসো। তার জন্ম আপনি এখান থেকে দিলেন 1881 সালে এবং মৃত্যু 1973 সালে। তিনি একাধারে চিত্রকর, ফিল্ম মেকার এবং থিয়েটার ডিজাইনার ছিলেন। তিনি জীবনে অধিকাংশ সময় কাটিয়েছেন ফ্রান্সে, যদিও তিনি স্প্যানিশ ছিলেন। তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম হলো মাজলি, গার্ল উইথ ম্যান, ডলিন, স্টিল লাইফ উইথ পিয়ার কানিং। তাহলে প্রথমটা মনে হয় কঠিন, শেষের দুইটা মনে থাকবে ভালো, প্রথমটাই বাদ দিয়ে দিলাম।
ঠিক আছে, প্রথমটাই বাদ দিয়ে দিলাম, দুইটা বর্ণনা দেবেন। এরপরে এই যে 1910 সালে তেল রঙে, এটা আমি সুন্দর করে বর্ণনা দেওয়া আছে একদম সহজ ভাষায়। স্টিল লাইফ উইথ পিয়ার খানিং 1912 সালে তেল রং মাধ্যমে এটি করা, গোলাপের উপর দড়িযুক্ত চিত্রটি অঙ্কন করা হয়। এরপরে জন গ্রিস ছিলেন একজন স্প্যানিশ চিত্রকর। তিনি 1887 সালে জন্মগ্রহণ করেন এবং 1927 সালে মৃত্যুবরণ করেন। তিনি কিউবিজম ছাড়াও আধুনিক শিল্পযুগে অনেক কাজ করেন। তার কিছু শিল্পকর্ম হলো দ্য ফ্রুট বয়েল, স্টিল লাইফ উইথ গিটার, আর ওগুলো কমান লাগবে না, ওইগুলো থাকুক, যার যেটা মনে থাকবে সে সেইটা লাগবে। লাইফ উইথ ফলোয়ার্স। তাহলে প্রথমটা মনে হয় একটু কঠিন, প্রথমটাই বাদ দিয়ে দিলাম। স্যার মা জলি তো ওই নামটা বেশি মুখস্থ থাকতো আর ওগুলো কমান লাগবে না স্টিল লাইফ উইথ পিয়ার ক্যানিং, স্টিল লাইফ উইথ স্যার, ওইগুলো না কমাইলে যেটা যেটা মনে থাকবে ওইটা লেখা যাবে। স্যার থাকুক স্যার। স্যার ওগুলো থাকুক থাকুক। এরপরে জর্জ ব্রাক। জর্জ ব্রাক ছিলেন 20 শতকের একজন ফ্রান্স চিত্রকার, ভাস্কর, প্রিন্টমেকার ইত্যাদি। তিনি 1882 সালে জন্মগ্রহণ করেন এবং 1963 সালে মৃত্যুবরণ করেন। তিনি শিল্পকলার ইতিহাসে বেশ অবদান রেখেছেন। তার বাংলাতে করে দেওয়া যায় না স্যার? শিল্পকর্ম হলো বোতল অ্যান্ড ফিশেস, এটি একদম সহজ। লাভ অন এ টেবল, এই গার্ল স্যার এটা বাদ দিয়ে দিলাম। এরপর স্যার এই নামগুলো বাংলাতে লিখে দেওয়া যায় না স্যার? না, ইংরেজিটা মনে থাকবে না স্যার, উচ্চারণটাও ডিফিকাল্ট মনে হয়। রবার্ট ডেলাউনাই। রবার্ট ডেলাউনাই ছিলেন একজন ফ্রান্সের শিল্পী। 1925 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন। তিনি তার শিল্পকর্মে শক্তিশালী কালার ও জ্যামিতিক ফর্ম ব্যবহার করেন। তার শিল্পকর্মকে শক্তিশালী করার জন্য কালার আর জ্যামিতিক ফর্ম ব্যবহার করেন। তার শিল্পকর্মের মধ্যে কি কি আছে? দি থ্রি উইন্ডোজ, দি টাওয়ার অ্যান্ড দ্য হুইল, আইফেল টাওয়ার উইথ ট্রিজ, সান টাওয়ার অ্যান্ড এয়ারপ্লেন, এটা বাদ দিয়ে দিলাম। এরপরে মার্ক সেগান, আর মার্ক, ও এখানে আবার নিউ রোমান করা লাগে। মার্ক সেগান, মেরি সেগান ও মার্ক সেগান, MARCK। 1 মিনিট। মার্ক সেগাল, এক এক জায়গায় এক এক রকম বানানো আছে। সুইডেন, কে না দিয়ে সুইডেন। মার্ক সেগাল ছিলেন রাশিয়ান ফ্রান্স শিল্পী। তিনি 1887 সালে জন্মগ্রহণ করেন এবং 1985 সালে মৃত্যুবরণ করেন। তিনি মূলত চিত্রশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য শিল্পকর্মগুলো হলো আই অ্যাম দ্য ভিলেজ, প্যারিস থ্রু দ্য উইন্ডোজ আর বার্থডে। এই সাইফুল আলম, আপনার কি কথা বলা প্রয়োজন আছে? স্যার ঘুমাচ্ছে মনে হয়, নাক ডাকতেছে স্যার। পরিশেষে বলা যায় যে কিউবিজম, এখান থেকে আবার চেঞ্জ করা লাগবে। কিউবিজম শিল্প আন্দোলন ছিল অন্যান্য শিল্প আন্দোলনের চেয়ে ভিন্ন। এখানে জ্যামিতিক ফর্ম ব্যবহার করা হয়েছে, এছাড়াও রঙের সঠিক ব্যবহার করা হয়েছে, যার ফলে শিল্পকর্মগুলো অধিক আকর্ষণীয় হয়ে উঠেছে। এটাই হলো আপনার মূল আলোচনা। কিউবিজমের এটাই মূল আলোচনা। এটা আমরা তিন পেজের ভিতরে দিয়ে দিলাম, একদম অল্পই করে দিলাম। প্রশ্ন হবে সব ছোট ছোট।
তাহলে এটা হলো আমার কি কিউবিজম। তাহলে কিউবিজম আমার শেষ। এরপর আলোচনা করব আমরা দাদাইজম। ঠিক আছে, এরপরে আমরা কি আলোচনা করব? দাদাইজম। দাদাইজম শিল্প আন্দোলন সম্পর্কে আলোচনা করো। স্যার শিল্প আন্দোলন সম্পর্কে একটু বলবেন? সেটাই তো বলতেছি। মানে একটু ডিপ ভাবে, এমনি আপনি নিজে থেকে প্রশ্নটা না, শুধু আপনি আগে যে যে পড়ছেন ওইগুলা থেকে একটু মানে আমাদের ধারণা দিতেন, ডিপ শিল্প থেকে একটু আন্দোলনই তো মুখে মুখে। বলতেছি আপনাদের, মানে ধারণা অন্যভাবে কিভাবে ধারণা নিতে পারছেন বলেন? আপনি অল্প ভাবে বলে না, এরকম ক্লাসে বলে না স্যাররা, এনে তো অল্প কিছু মানে আমার বলছিল, টিচার প্রশ্ন করছিল যে শিল্প আন্দোলন সম্পর্কে যা জানো, কিন্তু আমি আসলে প্রশ্নের উত্তর দিতে পারি নাই। স্যার মানে এই জন্য উনি বলতে চাইছে আর কি যে এইভাবে রিডিং না বইলা, রিডিং তো আমাদেরকে দিয়ে দিলে আমরাই পড়তে পারি, একটু আলোচনা আপনার ভাষায় আপনার মতো করে গল্পের মতো করে আর কি। মৌখিকভাবে একটা আলোচনা করে না স্যারেরা, ওইটা আর কি, শিল্প আমি আন্দোলন সম্পর্কে। রেনেসাঁ যুগে যে শিল্প আন্দোলন আন্দোলনটা পড়াচ্ছি। হলো ওইটাই। আমি তো সেই শিল্প আন্দোলনই পড়াচ্ছি আপনাকে। শিল্প আন্দোলন, দাদাইজম একটা শিল্প আন্দোলন, সেই আন্দোলনই তো পড়াচ্ছি। এটা রিডিং পড়া না, প্রশ্ন শর্ট করতে বলতেছেন তাই শর্ট করে দিচ্ছি। আমি নিজে পড়ে দিচ্ছি বলে মনে হচ্ছে অনেক সহজ। এই ভাষাগুলো আমার সাজাতে হয়েছে, বাংলা করা লাগছে ইংরাজি থেকে। দাদাইজমকে শিল্প ধারা বিরোধী বা এন্টি আর্ট মুভমেন্ট বলা হয়। দাদাইজম কি? তখন এটাই বলবেন, দাদাইজমকে শিল্প ধারা বিরোধী বা এন্টি আর্ট মুভমেন্ট বলা হয়। আর যে শিল্প আন্দোলন বলছে না, শিল্প আন্দোলন হলো শিল্প কর্মকে রক্ষা করার জন্য যে আন্দোলন। এটা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এটা উপস্থাপন করা হয়েছে। এই শিল্প আন্দোলনকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে, কয়েকটি সময় বা যুগে ভাগ করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দাদাইজম, কিউবিজম, ফিউচারিজম, সুরিলিজম, এক্সপ্রেশনিজম, পোস্ট এক্সপ্রেশনিজম, কাইনেটিক আর্ট, পপ আর্ট, অপ আর্ট, এইগুলা। কেননা এটি একটি শিল্পকলা ও সুস্থ মনের সম্পূর্ণ বিপরীত। দাদাইজমের উদ্দেশ্য ছিল অগতানুগতিক ও উদ্ভট কাজ দ্বারা মনে আঘাত দেওয়া। এই শিল্প আন্দোলনের আরো একটি উদ্দেশ্য ছিল বিদ্রুপের মাধ্যমে ঐতিহ্যগত আচার আচরণ, শিল্পকলা ও নৈতিক চরিত্রের ধ্বংস সাধন। দৃশ্যমান স্বাভাবিকতাকে রূপ না দিয়ে এটা আলাদা করে দিন। এককালীনতায় সকল বস্তু সময়কে উপস্থাপন করাকে দাদাইজম নামে অভিহিত করা হয়। তাহলে দাদাইজম কি যদি এরকম বলে, তখন এই ভূমিকা লিখলেই কিন্তু দাদাইজম হয়ে যাবে।
দাদাইজমের কয়েকজন শিল্পী তাদের শিল্পকর্মের বর্ণনা নিচে আমরা আলোচনা করব। দাদাইজমের শিল্পীদের মধ্যে মার্সেল দুচাম 1887 খ্রিস্টাব্দে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তাহলে রিডিং পড়ে না গেলে যদি সুবিধা হয় তাহলে আমি এমনি পয়েন্ট করে দেয়। মার্সেল ডুসাম, ফাউন্টেন হাউস আর বাইসাইকেল হুইল, বোতল রাগ বাদ দিয়ে দিলাম। এরপরে হ্যান্স আর্ট, বার্ডস ইন অ্যান অ্যাকোয়ারিয়াম, তার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে আছে বার্ডস ইন অ্যান অ্যাকোয়ারিয়াম। তারপরে বিফোর মাই বার্ড, এই মাঝখানে একটা কঠিন, এটা বাদ দিয়ে দিলাম। ফ্রান্সিস পিকাবিয়া, ফ্রান্সিস পিকাবিয়ার উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে আছে ড্যান্সেস অ্যাট দ্য স্প্রিং, ব্যালেন্স, লাভ প্যারেড, লাভ প্যারেড বাদ দিয়ে দিলাম। ম্যান রে, ম্যান রের শিল্পকর্মের মধ্যে আছে দি রোপ ড্যান্সার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিটার্ন টু রিজন, এটা বাদ দিয়ে দিলাম। ম্যাক্স আর্নস্ট, ম্যাক্স আর্নস্টের শিল্পকর্মের মধ্যে আছে অডিপাস রেক্স, অফ দিস ম্যান শ্যাল নো নাথিং, অ্যাট দ্য ফার্স্ট ক্লিয়ার ওয়ার্ড, এটা বাদ দিয়ে দিলাম। পরিশেষে বলা যায় দাদাইজম শিল্প আন্দোলন ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী হতাশা, দুর্দশা, ধ্বংস ও অনর্থক ক্ষমতার বিরুদ্ধে শিল্পকর্ম করে শাসক শ্রেণীকে পতিত করা ও হুঁশিয়ার করে দেওয়া। যদি কেউ সংজ্ঞা লিখতে চায় দাদাইজম শিল্প আন্দোলন কি, এই যে দাদাইজম শিল্প আন্দোলন আপনাকে ধরছিল সেটা হলো এই। দাদাইজম শিল্প আন্দোলনটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী হতাশা, দুর্দশা, ধ্বংস ও অনর্থক ক্ষমতার বিরুদ্ধে শিল্পকর্ম করে শাসক শ্রেণীকে পতিত করা ও হুঁশিয়ার করে দেওয়া। এটাই লিখলে পারফেক্ট হবে, দাদাইজম শিল্প আন্দোলন। 1923 সালের শেষ দিকে আন্দোলনটি দুর্বল হয়ে পড়ে। এই আন্দোলনটি আধুনিকতা যাত্রাপথে শিল্পীদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়। পরীক্ষায় কিন্তু দাদাইজম শিল্প আন্দোলন সম্পর্কে লেখো, এরকম প্রশ্ন আসবে না। প্রশ্ন আসবে এরকম যে দাদাইজম শিল্প আন্দোলন বলতে কি বোঝো, সে সময় উল্লেখযোগ্য কিছু শিল্পী ও তাদের শিল্পকর্ম সম্পর্কে বর্ণনা করে। প্রশ্ন কিন্তু এরকম ভাবে আসবে। আমি তো দাদাইজম সম্পর্কে একটা ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা উত্তর এইটাই লিখবেন, এই উত্তরেই লিখবেন, কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরাইতে আসবে। তো দাদাইজম শিল্প আন্দোলন কি আমি তো এর মধ্যে বলেই দিলাম, ঠিক আছে। এই জন্য তখনও বলেছি, এখনো বলতেছি যে একটু বিস্তারিত পড়া ভালো, লাভ আছে। কিন্তু আপনারা তো ছোট ছোট করে পাগল করে দেখছেন। ছোটই থাক না, সমস্যা কি? না স্যার, প্রশ্ন ছোট করেন না, ওর ভিতর তো অনেক ছোট ছোট প্রশ্ন বের হচ্ছে। আপনি যদি আরো ছোট করেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এ কথা এখন বলে লাভ হবে না, ঠিক আছে। এই প্রশ্ন ছোট করার জন্য অনেক ফোন করছে। স্যার আমরা তো গত ক্লাসে বলছিলাম যে প্রশ্ন ছোট করেন না স্যার, যাদের প্রয়োজন তারা একটু ছোট করে নিক। কিন্তু পরে দেখে যে ছোট থেকে তো অনেক কিছু ভুলে যাব, পরে তো প্রশ্নই ছোট হয়ে যাবে। বড় পড়লে তো মোটামুটি লিখতে পারতাম। স্যার আপনি যদি আমাদের 10 মার্কের প্রশ্ন দেন, এটা নিয়ে কিন্তু আমরা পরীক্ষার হলে নিয়ে যাইয়ে পাবো 5 মার্ক। আর যদি আপনি একটা প্রশ্ন 15 মার্কের দেন, একটু বড় করে দেন, এটা পরীক্ষার হলে যাই 7-8 মার্ক লেখা যাবে। ছোট করলে স্যার পরে মার্ক কম এইটা আসবে, হুবাহু অনেক কিছু লিখে ভুলে পারলেও আপনি 10-এর মধ্যে 7-8 পেয়ে যাবেন। এখন যাদের সমস্যা হয় বড় নিয়ে, তারা নিজেরা একটু পড়ে স্টাডি করে একটু ছোট করে নেবে। কিন্তু এতদিন তো চিল্লাচিল্লি করছিল সবাই যে ছোট ছোট। প্রশ্ন বড় করেন, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। এটা বলাতে তো অনেকজনের দ্বিধা ছিল, তো তাদের কথাই তো স্যার রাখছেন ছোট করতে। এতদিন তো সবাই বলছিল ছোট ছোট, এখন আবার বড় নিয়ে ঝামেলা করছিস। আমরা কিন্তু প্রথম থেকে বড়র কথাই বলেছি আপু, এই জন্য বেশি কথা বলি, এটারও নাম হয়েছে কথা বলা লাগবে না। যে আমরা বেশি কথা বলি। বুঝতে পারলে বড় প্রশ্ন ভালো লাগে, কিন্তু ছোট প্রশ্ন ভাষা কঠিন হলে তখন ওইটাও কঠিন। আমি এটা নিয়ে কোনোদিন কথা বলিনি, কিন্তু আমি আজকে একটু বলতে চাচ্ছি। না না, সাত এখন কথা বলা যাবে না। আমি তো ন্যূনতম অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। প্রশ্ন দেখলে তো বুঝি যে প্রশ্নে কি চাচ্ছে আর শীটের মধ্যে কি আছে, এগুলো তো নিজেরাই বানানো যায়। যে আমি এই প্রশ্নটা ভেঙে চুরে এই প্রশ্ন আঙ্গিকে আমি এই প্রশ্নটা আমি বানাই নেবো। স্যার যে শীটটা দিয়েছে এই শীট থেকে আবার নিজেদের লেখা লাগে সুন্দর করে। এই শীটটা তো কোনোদিনও ফিল আপ করা যাবে সম্ভব না।
এখান থেকে আমাদের বের করে নিতে হবে যে আমাদের কতটুকু প্রয়োজন। তো এতটুকু সেন্স কি আমাদের নেই? এটা আবার স্যারের প্যারা দেওয়ার কি দরকার? আবার এইগুলো নিয়ে কথা বলারও তো কোনো দরকার নেই। এতটুকু একদম ঠিক শীতটাও তো বলছেন। কোথাও পাচ্ছি না, এটা পাচ্ছি তাই হয়েছে আলহামদুলিল্লাহ। হয়েছে, আপনারা বেশি পারেন, অন্যরা অনেক কম পারে, ঠিক আছে, এ নিয়ে কোনো কথা হবে না। প্রশ্ন একটু এটা 2 পেজ, অনলি 2 পেজ না 3 পেজ? এই এক পেজ, 2 পেজ, 3 পেজ, হ্যাঁ 3 পেজ। এটা ওভাও লিখে আসতে পারলে আপনি 8 পাবেন, ওভাও লিখে আসতে পারলে 8 পাবেন। তাহলে আমরা দাদাইজম আলোচনা করলাম, এরপর আমরা আলোচনা করব দাদাইজম এখনো কাটেনি, কেটে দিলাম দাদাইজম। এরপরে আমরা এক্সপ্রেশনিজম আলোচনা করব, এক্সপ্রেশনিজম সম্পর্কে আলোচনা করব, একটু মন দিয়ে দেখবেন। এখানে কিন্তু আপনার প্রশ্ন আসবে এরকম, এক্সপ্রেশনিজম শব্দের অর্থ কি, ঠিক আছে, এক্সপ্রেশনিজম শব্দের অর্থ কি, এরকম প্রশ্ন আসবে। এক্সপ্রেশনিজম শিল্প আন্দোলন বা এক্সপ্রেশনিজমের উল্লেখযোগ্য শিল্প তবে শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করে। প্রশ্ন কিন্তু এরকম আসবে, আর ওর উত্তরটা কিন্তু এর ভিতরেই আছে, সুতরাং এই উত্তর লিখে দিলেই হবে। দেখেন এখানে আমি কিন্তু প্রথম লাইনে এটা ঢোকানোর চেষ্টা করছি যে উত্তর বলা। এক্সপ্রেশনিজম বলতে বোঝায় অন্তর অভিব্যক্তিবাদ। যদি কাকে বলে তাও এটা লিখবেন, আবার যদি অর্থ চাই তখন লিখবেন যে এক্সপ্রেশনিজম শব্দ অর্থ অন্তর মেলায় দেখা হয়েছে, এখন ঘুমাও আম্মু। অভিব্যক্তিবাদ, অন্তর অভিব্যক্তিবাদ। এই শিল্প রীতির মূল কথা হলো শিল্পে ব্যক্তির মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া, মেজাজ মর্জি, ব্যক্তিগত ভাবনা ও আবেগকে অত্যন্ত তীব্র, অন্তর্ভেদী, জোরালো, কর্কশ ভাষায় ব্যক্ত করা। এই আপনারা রিডিং পড়তে নিষেধ করছেন না, আপনারা মর্ম অর্থ বুঝবেন না আমি না বললে। আমি যে পড়ে যাচ্ছি না, যেখানে মনে করেন যে ভাষাটা ঘোরানো আছে বা ওইটা আমি যদি না বলে বলে যাই তাহলে বুঝবেন না কিন্তু। আমি তো রিডিং করতে নিষেধ করতে চাই। ভূমিকাটা পড়ি। রেখা ও রঙের প্রথাগত নিয়ম। এরপরে এই শিল্প আন্দোলনে এক্সপ্রেশনিজমের যারা শিল্পী ছিল তারা রং ও রেখার একটা নতুন নিয়ম বের করে। শৃঙ্খলাকে সম্পূর্ণ অস্বীকার করে ওই মানসিক উত্তেজনা বা টেনশনকে তারা প্রকাশ করতে চাইলেন রেখা ও রঙের স্বতঃস্ফূর্ত নিয়ন্ত্রণহীন স্বেচ্ছাকৃত বিকৃতিতে। মানে যেটা স্বাভাবিক নিয়ম রঙের সেরকম না করে ওরা অন্যভাবে কি করতে চাইলো, প্রকাশ করতে চাইলো। এটা হবে শিল্প আন্দোলন, যে একটা জিনিস স্বাভাবিক আছে এই স্বাভাবিকতাকে অস্বাভাবিকভাবে ফুটে তুলছে। তখন মানুষ সবাই বলবে শিল্পকর্মটা এমন কেন। মনে করেন একটা ভাস্কর্য তৈরি করছে, এখন ভাস্কর্য তো সোজাসুজি হয়। এখন বঙ্গবন্ধু একটা ভাস্কর্য তৈরি করে সেই বঙ্গবন্ধুর মাথা যদি নিচের দিকে দেয় আর পা যদি উপরের দিকে দেয়, এ নিয়ে সবাই সমালোচনা করবে। তখন শিল্পীদের কাছে যাবে, গিয়ে বলবে তোমরা এরকম কেন করছো, এটা ঘোর অন্যায় হয়েছে। তখন তারা তাদের যে সমস্যার কথা সেগুলো তুলে ধরবে, তাদের যে দাবি দেওয়া সেগুলো। এটা ছিল শিল্পীদের একটা প্রতিবাদ, প্রতিবাদ ছিল আন্দোলন। তাদের শিল্পকর্ম যে আপনার হারিয়ে যাচ্ছিল, পতন হচ্ছিল, এই পতন থেকে শিল্পকর্মকে রক্ষা করার জন্য তারা এভাবে শিল্প আন্দোলন করছিল। তারা ওই রাস্তাঘাটে গিয়ে মনে করেন যে মারামারি লাঠালাঠি এসব কিছু না করে তারা শিল্পকর্মের মাধ্যমে শিল্প আন্দোলন করছিল। কি জন্য? শিল্পকর্মকে রক্ষা করার জন্য। তারা আবিষ্কার করলেন আদিম, মধ্যযুগীয়, প্রাচ্যদেশীয় সকল শিল্পরীতির ভিতর এক বিমত্ত সৌন্দর্যকে। বিমত্ত সৌন্দর্য মানে কি? যা বাস্তবের সাথে কোনো মিল থাকবে না।
বাস্তবের সাথে কোনো মিল নাই, কিন্তু বাস্তবের বিষয়বস্তুকে কল্পনা করে, বাস্তবের বিষয়বস্তুকে কল্পনা করে তারা এই শিল্পকর্ম তৈরি করে। এবং বিমূর্ত তাহলে বাস্তবের সাথে মিল নেই। তাহলে মনে করেন যে আমি একটা মানুষের ফিগার অঙ্কন করছি, একটা মানুষের একদম মাথা থেকে পা পর্যন্ত একটা ফিগার অঙ্কন করছি, কিন্তু আমি ওর মাথাটা দেবো ঘাড়ের কাছে, ঠিক আছে, ঘাড়ের কাছে দেবো। আমি ওর গলায় চোখ দিয়ে দেবো, কপালে একটা চোখ দেবো, নাকটা আকারে বড় দিয়ে দেবো, হাত একটা বড় দেবো একটা ছোট দেবো, মানে বাস্তবের সাথে কোনো মিল থাকবে না। কারণ কপালে তো কখনো চোখ হয় না, হাত একটা বিশাল মোটা আর একটা ছোট এরকম তো হয় না, পা গুলো অনেক লম্বা লম্বা এরকম তো হয় না। এই জন্য বাস্তবের সাথে মিল থাকবে না। কিন্তু বাস্তবকে সমন্বয় করে বাস্তবের যে বিষয়বস্তু আছে ওইগুলোকেই কল্পনা করে ধারণা করে ভেঙে চুরে মনের যে ক্ষোভ সেটা প্রকাশ করে। এরা যেন ফিরিয়ে আনতে চাইলেন পুরানো কাঠখোদাই শিল্পের অন্তর্নিহিত শক্তি এবং নিগ্র ভাস্কর্যের বর্বরচিত আদিম প্রাণ স্পন্দনকে। এই তথ্যের মূল মন্ত্র একাডেমিক শিল্পের বিরোধ। একাডেমিক শিল্পের বিরোধ মানে কি? একাডেমিক শিল্প তারা ধরাবাঁধা নিয়মে চলে, তারা ধরাবাঁধা নিয়মে চলতে চায় না, তারা স্বাধীনভাবে চলতে চায়। যা শিল্পী যাবে তাই শিল্পকর্ম, তাই সেটা জঘন্য নগণ্য যাই হোক না কেন, শিল্পী যা কিছু করবে তাই হবে শিল্পকর্ম। এটা হলো তারা প্রমাণ করতে চাইছে। এক্সপ্রেশনিজম তথ্যে আত্ম অনুভূতির নিবেদন প্রবণ। এক্সপ্রেশনিজম শিল্পীদের অঙ্কনের প্রধান বিষয়বস্তু আবেগ। তারা আবেগকে সব থেকে বেশি কাজে লাগাচ্ছে। মনের ভিতরে কি চিন্তা করছে, কি একটা আবেগ ফিল করছে, সে এখন আকাশ দিয়ে হেঁটে যাচ্ছে, এটা একটা আবেগ, এটা কিন্তু বাস্তব না। মানুষ কি শূন্যর উপর দিয়ে হাঁটতে পারে? তারা কি করলো, একটা নারীকে লম্বা শাড়ি পরাই দিয়ে এরকম বাতাসে এরকম হেলে দুলে, মানে বাতাসে আঁকা বাঁকা করে তারা আকাশে হাঁটার দৃশ্য এঁকে দিল। যে কি মানুষ চাইলে সবই পারে, আকাশ দিয়ে হাঁটতেও পারে। এটা শিল্পীর চিন্তা, এটা শিল্পীর কর্মচিন্তা, আবেগ, অনুভূতি। এর উল্লেখযোগ্য শিল্পী ছিল কারা? এডভার্ড মানস, MUNCH, এখানে এন হবে, এটা মানস, এডভার্ড মানস। একবার কারেকশনে দিতে হবে, তো রিডিং করতে তো সমস্যা করতে হবে। শিল্পী এডভার্ড মানস 1863 সালে নয়তো জন্মগ্রহণ করেন। তিনি চিত্রশিল্পী এবং গ্রাফিক শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি 1944 সালে নরওয়েতে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম হলো অ্যানেক্সিটি, উদ্বিগ্নতা, এটা পড়লে আপনি বুঝতে পারবেন। এরপরে আছে সিপারেশন, মানে বিচ্ছেদ যেটা, আর দ্য কিস। এই দ্য কিস ছবি, ওই যে একটু আগে যেটা বললাম, দি কিস ছবিতে কি করে, একজন আর একজনকে চুমু খাচ্ছে, এখন একজন আর একজনকে কিস করছে, মানে চুমন করছে। তা কিভাবে? মনে করেন সামনাসামনি চুমন করছে, এবার ও যদি ঘুরে আসে, তো ঘুরে আসাটা কিভাবে, ওকে এরকম করে পেঁচাই দিছে, মেয়েটা এবং ছেলেটা শূন্যের উপরে ভাসছে। তার মানে ঘুরে কিস করতে গেলে কেমন দৃশ্য হবে, ও শূন্যের উপরে ভাসাই দিয়ে দিছে, এটা আবেগ। পরে ওর মনে হচ্ছে যে এরা কিস করার সময় যখন উল্টো পাশে যাবে তখন কিরকম দেখা যাবে, তখন ওর মাথাটা তো সামনে, সাপের মতন, সাপের মতন মাথা থেকে সামনে, আর মনে করেন ওই পা হাত ওইগুলো ঘুরাইয়ে পিছে দিচ্ছে। এরপর অসিলি ক্যান্ডিনেস্কি, শিল্পী অসিলি ক্যান্ডিনেস্কি 1866 সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মূলত বিমূর্ত শিল্পকলার জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার চিত্রকর্মগুলোতে রং ব্যবহার করে এবং জ্যামিতিক ফর্ম দিয়ে বিমূর্ত শিল্প ভাব ফুটিয়ে তুলেছেন। শিল্পী উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম হলো কম্পোজিশন 7, কম্পোজিশন 8, সিবারেল সার্কেলস। এই কম্পোজিশনটাকে একটা রাখেন আর সিবারেল সার্কেলটা রাখেন, তাহলে সেটা মানানসই হবে। পল কেলে, শিল্পী পল কেলে, এই শিল্পী পল কেলে যদি আপনার টিকা আসে, শিল্পী পল কেলে যদি টিকা আসে, তখন আপনার এই লিখবেন, উপরে শিরোনাম লিখবেন পল কেলে,
তারপরে লিখবেন শিল্পী পল কেলে 1879 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি এক্সপ্রেশনিজম, কিউবিজম, সুরিলিজম শিল্প আন্দোলনে কাজ করেছেন। তিনি 1940 সালে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম আমরা নিচে আলোচনা করছি। দিয়ে ক্যাট অ্যান্ড বার্ড, ফিশ ম্যাজিক, থ্যালেসিয়া, এই যে তিনটা শিল্পকর্ম দিলে একটু বর্ণনা করে দিবেন। এখানে যে বর্ণনা আছে ওর সাথে আরো কিছু 2-1 লাইন আপনি নিজে থেকে যুক্ত করে দিলেন, দিয়ে আপনি 1 থেকে 1.5 পেজ লিখলে কিন্তু হয়ে যাবে। কিন্তু যখন 2টা পয়েন্ট থাকবে, যখন টিকা আসবে তখন কি করবেন? আর টিকায় আমি বড় করে দেবো, সমস্যা নেই। থ্যালেসিয়াটা বাদ দিয়ে দিলাম। তারপর মার্কসেগাল, এই যে শিল্পীরা না, কিন্তু এই শিল্পীরা কিন্তু টিকা হিসেবে আসবে। পল কেলে কিন্তু টিকা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। এবার মার্কসেগাল মনে হয় অন্য একটা এতে পড়েছেন, অন্য একটা শিল্পকর্মে পড়েছেন, ওই একই বর্ণনা। আই অ্যাম দ্য ভিলেজ, প্যারিস থ্রু দ্য উইন্ডোজ। এই বার্থডেটা বাদ দিয়ে দেন, বার্থডেটা অবশ্য গুরুত্বপূর্ণ, এখানে বার্থডেটা রাখেন, প্যারিস থ্রু দ্য উইন্ডোজটা বাদ দিয়ে দেন। বার্থডে কিন্তু আপনার ইয়ে হিসেবে আসতে পারে, টিকা হিসেবে বার্থডে। তাহলে তখন আপনি বার্থডে টিকা কিভাবে লিখবেন? যে বার্থডে এই শিল্পকর্মটি মার্কসেগালের। আর মার্কসেগালকে আপনার রাশিয়ান ফ্রান্স শিল্পী, তিনি এত সালে জন্মগ্রহণ করেন, এত সালে মৃত্যুবরণ করেন। তার অন্য মানে উল্লেখযোগ্য শিল্পকর্মের মধ্যে বার্থডে অন্যতম। 1915 সালে তেল রং দিয়ে কাঠের বোর্ডের উপর চিত্রটি অঙ্কন করা হয়। এটি মূলত ইতিহাস ধর্মী। চিত্রে দুটি ফিগারকে উড়ন্ত অবস্থায় দেখানো হয়েছে। ওই যে জন্মদিন পালন করছে, সব আবেগ ভালোবাসা উড়ে উড়ে জন্মদিন পালন করছে। একটি রুমের মধ্যে জন্মদিনের শুভেচ্ছার দৃশ্য সুন্দর করে দেখানো হয়েছে। ঠিক আছে, আরো একটা আনসান করে আপনারা একটু বড় করতে পারবেন। তারপর ফ্রান্স মার্ক, এই ফ্রান্স মার্কের প্রশ্ন টিকা হিসেবে আসবে না, কিন্তু এই বার্থডেটা আসতে পারে। ব্লু হর্স, ঠিক আছে, এই ফ্রান্স মার্ক হলো আপনার জার্মানিতে জন্মগ্রহণ করেন এবং তিনি চিত্রকলা ফিল্ম মেকার ছিলেন। তার আপনার এই যে ব্লু হর্সেস মানে নীল যে ঘোড়া, তারপরে আপনার দি ফক্সেস, ইয়েলো কাউ হলুদ গরু, এইটা বাদ দিয়ে দেন। পরিশেষে বলা যায় যে এক্সপ্রেশনিজমের শিল্পে তাদের অন্তর অভিব্যক্তি দিয়ে তাদের চিত্রকর্মগুলো অর্জন করেছেন। তাদের মনের যত উত্তেজনা ও রাগ সেগুলো রং ও রেখার মাধ্যমে বিমূর্ত রূপে ফুটিয়ে তুলেছেন। এখানে কিন্তু এই এক্সপ্রেশনিজমের মূল বিষয়বস্তু কিন্তু উপসংহারে দেওয়া হয়েছে। ঠিক আছে, মূল বিষয়বস্তু আমরা উপসংহারে অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা এক্সপ্রেশনিজম শেষ করলাম খটাস করে। 3 পেজ থেকে 6 পেজ করা যায় দেখি। remove a space, remove paragraph space। 6 পেজ হলো, তাহলে 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 3 পেজ হচ্ছে। ওকে ফাইন, এটা একটু লিখে নিলাম। এই যে 3 পেজ, 1 পেজ, 2 পেজ, 3 পেজ। ওকে ফাইন। এক্সপ্রেশনিজম, তাহলে আমরা এখন এক্সপ্রেশনিজম শেষ করলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ইমপ্রেশনিজম। আমরা এখন যেটা আলোচনা করব ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজম না আসার সম্ভাবনা বেশি, তারপরে জানতে হবে। ইমপ্রেশনিজম শিল্প আন্দোলন সম্পর্কে লেখা। সময়ের পরিবর্তনের সাথে শিল্প চর্চায়ও ঘটে পরিবর্তন। রোমান্টিসিজমের আবেগকে বর্জন করে
রিয়েলিজমের নিরেট বাস্তবতাকে এড়িয়ে ঊনবিংশ শতাব্দীতে ফ্রান্সে নতুন আঙ্গিক ও তত্ত্বের ভিত্তিতে সবচেয়ে উল্লেখযোগ্য যে শিল্প আন্দোলন ঘটে তাই ইমপ্রেশনিজম। তাহলে ইমপ্রেশনিজম কাকে বলে? প্রথম লাইনে কিন্তু দিয়ে দিচ্ছি, আর এটা গাড়িটা উঠাই দিলাম। এই সময় উল্লেখযোগ্য শিল্পগত শিল্পকর্ম নিচে বর্ণনা করা হলো। দেখেন, ক্লাউড মনেট, ক্লাউড মোনেন্ট, ইমপ্রেশনিজম সানরাইজ, তারপরে আপনার দি লান্সেন স্প্রিং টাইম, এইটা দি লান্সের যে সময়, এখানে দেখেন লান্সের যে টাইমটা এটা বাদ দিয়ে দেন, যে স্প্রিং টাইম দেন আর ইমপ্রেশনিজম সানরাইজ দেন, এইটা দেন। পিয়ার আগস্টা রিয়র এর দ্য সুইং আর ফন্ট নাইফ, এই ফন্ট নাইফটা বাদ দেবেন, দি স্কিপ দুইটা দেন, দি সুইং আর দি স্কিপ। অ্যাডট ম্যানেট এর দ্য ফাইপার, দ্য রেলওয়ে, দ্য ব্যালকনি, এটা ফাইপার বাদ দিয়ে দেন। এরপরে আছে ক্যামেলি পিচারো। ক্যামেলি পিচার হলো ভেজিটেবল গার্ডেন খাট, স্টিল লাইফ উইথ অ্যাপল অ্যান্ড পিচার আর লর্ডশিপ ল্যান্ড স্টেশন, এটা বাদ দিয়ে দেন। এরপরে হলো এডগার ডেগাজ। এডগার ডেগাজের 1834 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। দ্য ড্যান্স ক্লাস, তারপরে দি গ্রিন ড্যান্সার, টু ড্যান্সার অন স্টেজ, এটা বাদ দিয়ে দেন। এই যে এইখানে পরিশেষের কথা বাদ চলে গেল নাকি? এটা তো বাদ দিলাম। টু ড্যান্সারের, আচ্ছা টু ড্যান্সার অন স্টেজ থাকা, দি গ্রিন ড্যান্সার বাদ দেন। তাহলে ড্যান্স ক্লাস আর গ্রিন ড্যান্সার, তাহলে এর মধ্যেই পরিপূর্ণ শিল্প আন্দোলনটা চলে আসে। যে পরিশেষে বলা যায় ইমপ্রেশনিজম বিংশ শতাব্দীর আধুনিক ও বিমূর্ত শিল্পকলা সৃষ্টির চাবিকাঠি, এজন্য একে বলা হয় ডেপ ইন অফ রিলিজম। শিল্পকলার জগতে এটি একটি সফল, সার্থক ও পরিপূর্ণ শিল্প আন্দোলন, ইমপ্রেশনিজম। ঠিক আছে, শিল্পকলার জগতে এটি একটি সফল এবং সার্থক শিল্প আন্দোলন। আপনারা কিন্তু রিডিং পড়তে নিষেধ করছেন, এই জন্য কিন্তু রিডিং আর পড়লাম না। আপনারা বলছেন পড়ে নেবেন, তাহলে আমি খাও কষ্ট করবো কেন? প্যারাগ্রাফ রিমুভ করে দিলাম, এই যে 3 পেজে আটাই দিলাম। এটা একটু ভালো করে দিলাম। স্যার এই প্রশ্নের ওই পরিশেষেটুকু ওই পূর্বের পেজে দেওয়া যাবে না, নাহলে ওই পরিশেষের টুকুর জন্য আবার একটা পেজে করা লাগবে। কেন পূর্বে পেজে যাবে কেন? এটা তো অর্ধেক পেজ দিতে আছে তো। যেখানে যে টানা যায় আমি তো টেনেই দিচ্ছি আপনাদের চোখের সামনেই। ওই নিচে এক জায়গায় একটু ফাঁকা আছে বেশি, ওই ফাঁকাটা একটু করে এই পরিশেষেটা আপনি ঢুকানো এই যায়। এতগুলো লেখা উপরে উঠাবেন কিভাবে? এতগুলো লেখা উপরে উঠাবেন কিভাবে? এটা কি না, এটা কি আন্দোলন লিখলাম? এটা কি আন্দোলন পড়ালাম বলেন? ইমপ্রেশনিজম। ইমপ্রেশনিজম শিল্প আন্দোলন। একসাথে দিয়ে দেবো না, ইমপ্রেশনিজম, দেখবেন কেমন হয়। ইমপ্রেশনিজম আর লেখার দরকার নেই, এটা লিখলে হবে ইমপ্রেশনিজম।
তাহলে এই ছিল আজকের আলোচনা। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনলেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ লিভ নেবেন না কিন্তু, 37 জন আছেন, আমি কিন্তু নাম কাউন্ট করবো।